গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম মিয়া তার মা বাবার মুখের উপর বলে দেয় যে ওরা এই জায়গায় থাকলে আমি এখানে থাকতে পারবো না। তার সাথে তাল মিলিয়ে জয়ও একথা বলে যে বাসা অনেক ছোট, এই বাসায় এতগুলো লোক আমরা কিভাবে থাকবো। তাদের মা বাবা বলে এটা ফাইনাল ডিসিশন, এটা আর চেঞ্জ করা যাবে না। তখন মিয়া রাগ করে ছাদে চলে যায়, তার পিছে জয়ও চলে যায়। পরদিন সকালে জয় ওয়াশরুমে যায়, সে মনে করে আজ মানুষ নেই তাই আমি ঠিকভাবে ওয়াশরুম করতে পারবো। কিছুক্ষণ পরই রিয়া তার ওয়াশরুমের দরজায় নক করতে শুরু করে, বাধ্য হয়ে তাকে বেরিয়ে আসতে হয়। অন্যদিকে আমরা দুই বোনকে একসাথে মিটিং করতে দেখি। হানা মিয়াকে বলে, তুই জেকে সবকিছু কেন বলে দিচ্ছিস না? তুই এইভাবে মুখ বুজে কেন সহ্য করছিস? তুই যদি এইভাবেই সহ্য করতে থাকিস তাহলে পরবর্তীতে তাদের বিয়ের পর তোকে সবসময় ছোট হয়ে থাকতে হবে। দেখ, তুই সবকিছু বলে দে। তারা দুই বোন সিদ্ধান্ত নেয় বলে দেওয়ার। মিয়া অফিসে এসে ইউকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইবে, নাকি এইভাবে তুমি আমার ফ্যামিলিতে যেতে চাও? যদি এইভাবে ফ্যামিলিতে যেতে চাও তাহলে মনে আমার বাইকে সবকিছু বলে দিব। তখন সে বলে যে আমি কোনো দোষ করি নাই, তাহলে মাফ কেন চাইবো? আমরা যখন স্কুলে ছিলাম ম্যাম একদিন আমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল তোমাকে। ম্যাম যখন আমাকে খুঁজছিল তুমি এটা বলেছিলে যে আমি আমার মাকে নিয়ে আসতে পারবো না কারণ আমার মা নেই, আমার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল। সাথে তুমি এটাও বলেছিলে যে আমি স্টেপ মাদারের সাথে থাকি, আমি কিভাবে আমার মাকে আনতে পারি। এইসব শোনার পর থেকে আমি অনেক কষ্ট পাই, আর আমি চাইতাম না আমার পার্সোনাল বিষয়গুলো কেউ জানুক। তুমি এটা সবার কাছে ভাইরাল করে দিয়েছিলে। মিয়া বলে, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি যা বলেছি সব সত্য কথা বলেছি। ইউ তার কাছে ক্ষমা চাইতেই চায় না, সে তো একদম নাছোড় বান্দা হয়ে থাকে। তখন মিয়া সিদ্ধান্ত নেয় তার ভাইকে সবকিছু বলে দিবে। সে কল করে তার ভাইকে বলে যে তুই আমার সাথে দেখা কর, কথা আছে। অন্যদিকে ইউকে দেখা করার জন্য হান ডাকে। হানের সাথে যখন সে দেখা করে, হান তাকে বলে যে তুমি মিয়ার সাথে যা করেছিলে এই জন্য তুমি মিয়ার কাছে ক্ষমা চাও। যদি তুমি মিয়ার কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব। সে বলে মিয়ার কাছে মিয়ার আব্বু ছিল, মিয়ার আব্বু মিয়ার জন্য গরম গরম খাবার রান্না করে আনতো, কিন্তু আমার কাছে কেউ ছিল না, যার কারণে আমি মিয়ার সাথে জেলাস ফিল করতাম। এই জেলাসি থেকে আমি মিয়ার সাথে এইসব করি, এতে আমার কোনো দোষ নেই, আমার বাবা মা না থাকার কারণে আমি এমনটা করেছি। ইউয়ের বলা প্রত্যেকটি কথা হানা খুব সুন্দরভাবে শুনে আর বুঝতে পারে। তখন সে বলে, এই বিষয়ের জন্য তুমি আমার বোনকে এইভাবে টর্চার করবে? এটা তো কোনো বিষয় না, এটা তোমার ভাগ্যে ছিল তোমার মা বাবা থাকবে না বা এমনটা হবে, যার কারণে তুমি আমার বোনকে কষ্ট দিবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। যত আর্লি সম্ভব তুমি মিয়ার কাছে ক্ষমা চাও, তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব। এটা বলে সে এখান থেকে চলে যায়। ইউয়ের অনেক মন খারাপ হয়, সে বসে বসে এইসব চিন্তা করতে থাকে। অন্যদিকে জে আর তার মামা কাজ করছিল, যেহেতু তাদের কাজগুলো অনেক কষ্টের ছিল, তাদের অনেক কষ্ট হয়। এদিকে জয় আর নিনা একাই বাসায় থাকে, তারা দুইজন মিলে অনেক মজা করে লাঞ্চ করে। এদিকে আমরা আঙ্কেলকে দেখতে পাই। আঙ্কেল তার কাজে যেতে চাইছিল না, যেহেতু রাতে সে অনেক কষ্টের কাজ করত। দিনের বেলায় তার অনেক কাজ থাকতো, ওইগুলা করতে তার মন চাইতো না, গায়ে ব্যথা করতো। সে তাই দিনের ডিউটিতে গেলে তার বস তাকে বকাঝকা করে, আর আন্টি এইসব পিছন থেকে শুনতে থাকে। আন্টির এই বিষয়টা অনেক খারাপ লাগে। যখন বস বাহিরে বের হয় তখন আন্টি তাকে বলে, কাজ যদি করানোর হয় ভালোভাবে করাবে, উল্টাপাল্টা কেন করো। তখন সে আঙ্কেলের কাছে যায় আর আঙ্কেলকে খাবার খাইয়ে চলে আসে। অন্যদিকে পার্ক আর রিয়া একটি ম্যাচ দেখার জন্য যায়। ম্যাচটি তারা দুইজন মিলে অনেক এনজয় করে। রিয়া তাকে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করে, পার্ক তার প্রত্যেকটি উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেয়। ম্যাচ জেতার পর তারা অনেক এক্সাইটেড হয়ে বাইরে বেরিয়ে আসে। রিয়া তো ম্যাচের উৎসাহ এখন পর্যন্ত ছিল। পার্কের বড় ভাই তার সাথে দেখা করার জন্য আসে। এদিকে রিয়া তাদেরকে দেখে তো উল্টাপাল্টা চিন্তা মাথায় আসতে থাকে। সে তো তাদেরকে লাভার মনে করেছিল। দুই ভাই একসাথে বসে খাবার খায়। এখানে আমরা জানতে পারি পার্ককে তার বাবা পছন্দ না করার একটি মাত্র কারণ হচ্ছে সে খেলাধুলা অনেক পছন্দ করত, এই জন্য তার বাবা তাকে পছন্দ করে না। এখানে আরও জানতে পারি সে তার বাবার কাছে যেতেও চায় না, বলে আমি যেভাবে আছি এভাবেই ভালো আছি, আমি বাবার কাছে গিয়ে আর অপমানিত হতে চাই না। এদিকে আমরা ইউকে দেখতে পাই। ইউ মিয়াকে ডেকে নিয়ে আসে আর বলে যে তুমি কি তোমার ভাইকে সবকিছু বলে দিয়েছো? মিয়া বলে, হ্যাঁ আমি বলে দিব, আজই ভাইয়ের সাথে দেখা করে সবকিছু বলবো। তখন সে বলে, সরি, আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে করতে দাও, প্লিজ কিছু বলো না। মিয়া চলে যায় তার ভাইয়ের সাথে দেখা করতে। সে তার ভাইকে গিয়ে দেখতে পায় সে একটি বিয়ের সেন্টার বুকিং করছিল। তখন সে জিজ্ঞাসা করে, তুই কি ওই মেয়েকে পছন্দ করিস? সে বলে, হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই, ও অনেক ভালো মনের একটি মেয়ে।
তখন মিয়া বুঝতে পারে যে তার ভাই ওই মেয়েটিকে অনেক বেশি পছন্দ করে, যার কারণে সে তার ভাইকে আর কিছু বলে না। সিন শিফট হয়ে আমরা হানা এবং ক্রিশকে দেখতে পাই। দুইজন মিলে অনেক শপিং করছিল, আর তারা এমনভাবে হাঁটছিল মনে হচ্ছিল তারা কাপাল। এইসব রিয়া আবার দেখে ফেলে। রিয়া সবকিছুর পিকচার উঠিয়ে রাখে, সাথে তারা যে বাসায় থাকে এই বাসার পিকচারটিও রিয়া উঠিয়ে রাখে। হানা যখন খাবার খাচ্ছিল তখন তার ফোনে একটি এসএমএস আসে, আর সে দেখতে পায় তার বোন রিয়া সবকিছু দেখে নিয়েছিল। এতে সে একটু ভয় পেয়ে যায়। হানা রিয়াকে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে রাখে। রিয়া বলে তুমি পুরো ফ্যামিলিকে ধোঁকা দিচ্ছ। হানা বলে তুই কি চাস এটা বল। রিয়া বলে তেমন কিছু না, আমার একটা ব্যাগ প্রয়োজন। তখন আমরা দেখতে পাই দুই বোন মিলে একটি ব্যাগের জন্য চলে যায়। একটি দামি ব্র্যান্ডের ব্যাগ কিনে নিয়ে আসে রিয়া। রিয়া এতে বলে তার মুখ বন্ধ করে রাখবে। ক্রিশ অনেক চিন্তিত ছিল। ক্রিশ বাসায় বসে বসে হানার অপেক্ষা করছিল। হানা আসে আর বলে যে আমি ওকে ঘুষ খাইয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছি, তুমি চিন্তা করো না, ও এখন আর কিছু বলবে না। অন্যদিকে আমরা মিয়া এবং জয়কে অফিসে দেখতে পাই। তারা তাদের ড্রেস সিলেক্ট করছিল। ডিজাইনার যখন ড্রেস নিয়ে আসে, জয় বলে আপনি কি ওল্ড ফ্যাশন, আপনি এসব কি ড্রেস চয়েস করেছেন। মিয়া তখন আর কোনো কিছু বলতে পারে না। জয় উল্টাপাল্টা বলতে শুরু করে। জয় যখন এখান থেকে চলে যায় তখন ওই ডিজাইনারকে উল্টাপাল্টা কথা বলে। জয় এসে বলে যে ওর চয়েস খারাপ না, তোমার চয়েস খারাপ, তুমি উল্টাপাল্টা কথা বলার কে। এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি জয় এইসব কাজ কেন করেছিল। মিয়া তাকে বলে এইসব করার কোনো প্রয়োজন নেই, তুমি কি মনে করেছো আমি বুঝতে পারিনি তুমি কেন এসব করেছো। জয় বলে অবশ্যই, তোমাকে যে অপমান করবে তাকে আমি কথা শোনাতে একবারও ভাববো না। মিয়া বলে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমাদের মধ্যে সবকিছু মিটে গেছে, তুমি এখন এইসবে আর পড়ো না। এদিকে আর মিয়ার দেখা হয়। মিয়া তাকে বলে একটা কথা মনে রাখবে, আমি তোমাকে আমার ভাইয়ের জন্য মাফ করে দিয়েছি, তুমি প্লিজ এখন আর আমাকে ডিস্টার্ব করো না। হানা তার অফিসে বসে কাজ করছিল। তখন তার মনে পড়ে যায় রিয়া যদি ফ্যামিলিকে সবকিছু বলে দেয় তখন কি হবে। এটা চিন্তা করে সে মিয়াকে কল করে আর এটা সেটা বলতে শুরু করে। তারপর সে বলে যে আচ্ছা বাসায় কি কোনো কিছু হয়েছে। তখন সে বলে যে না কোনো কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে, তবে আমার কাছে মাফ চেয়েছে। এটা শোনার পর হানা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারে। সিন শিফট হয়ে আমাদের বেন এবং নিনাকে দেখানো হয়। তারা দুইজন মিলে হানা ওর চাচির সাথে দেখা করতে যায়। এখানে তারা যখন মহিলাটির সাথে দেখা করে তখন তাদের অতীতের কিছু সিন মনে পড়ে যায়। বেন তখন মার্শাল আর্ট শিখত। বেনের কোর্স তাদেরকে বলে কোনো উল্টাপাল্টা ঝামেলায় ফাঁসা যাবে না। তখন বেন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল। সে খেয়াল করে যে কিছু লোক একটি ছেলেকে মারছে। তখন সে একটি ফোন বুথ থেকে পুলিশকে কল করে। পুলিশকে কল করার পর সে চলে যায় ওই ছেলেটিকে দেখতে। ছেলেটিকে দেখার সময় তখনই ওই জায়গায় পুলিশ চলে আসে। পুলিশ তাকে ভুল বুঝে ধরে নিয়ে যায়, মনে করে সে হয়তো তাদেরকে মেরেছে। সে বলার চেষ্টা করে যে আমি পুলিশকে কল করে ডেকেছি, আমি এসব করিনি। তবে তার কথা কেউই বিশ্বাস করে না। তার মা আসার পর সে তার মাকে সবকিছু খুলে বলে। মা বলে যে আমি ব্যবস্থা করছি তোকে ছাড়ানোর জন্য, কিন্তু তার মা তাকে ছাড়াতে পারে না। তার 3 বছরের কারাদণ্ড হয়ে যায়। এখানে সে অনেক আপসেট ছিল, কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। বারবার বলছিল যে আমি কিছু করিনি, তারপরও তার কথা কেউ বিশ্বাস করে না। এই দিনগুলোর কথা মনে করে সে অনেকটা আপসেট হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের ফিটনেস সেন্টারে দেখানো হয়। এখানে তারা দুই ভাই অনেক সুন্দর করে জিম করছিল। তখনই এখানে রিয়া চলে আসে। রিয়া তো তাদেরকে লাভার মনে করছিল, যার কারণে তাদের এইসব দেখে সে বুঝতে পারে না আসলে তারা জিম করছে নাকি একজন আরেকজনের সাথে ফ্লার্ট করছে। এদিকে পার্কের বড় ভাই রিয়ার সাথে কথা বলে, তার কাছ থেকে তার ফোন নাম্বার চায়, তারপর তো তাকে ডেটের জন্য বলে। রিয়া এখানে বুঝতে পারে না সে কি করবে, আর ওই ছেলেটি তার কাছে নাম্বারই বা কেন চাইছে। এদিকে মিয়া আর জয় একজন আরেকজনকে না দেখার বান করে চলে যায়। তখন মিয়া তার বসকে কল করে বলে যে আমি জয়ের সাথে কাজ করতে পারবো না। সে জিজ্ঞাসা করে ঝগড়া হয়েছে কিনা। তখন সে বলে ঝগড়া হয়েছে কিনা এটা আমি আপনাকে বলতে পারবো না। জয় আর জয়ের মধ্যে আমরা কিছুটা কথা কাটাকাটি দেখতে পাই। তারা ফ্রিজ থেকে কিছু জিনিস নেওয়ার জন্য কথা কাটাকাটি করতে শুরু করে। তারপর যে এখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। যে আর তার দুই বোন মিলে কিছু বিষয় নিয়ে প্ল্যান করছিল। তারা হয়তো তাদের বাবা মাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় এটা নিয়েই চিন্তা করছিল। তখন এখানে জয় এসে বলে তোমরা কি প্ল্যান করছো, আমি কি তোমাদের সাথে শেয়ার হতে পারি। তখন সে মানা করে দিলে এখান থেকে চলে যায়। রিয়া বলে যে ওর প্ল্যানগুলো আমাদের শোনা উচিত ছিল, সে তো অনেক বড় লোক, তার কাছে ভালো আইডিয়া থাকতে পারে। তবে যে এসব মানতে নারাজ। তখন মিয়াও তার সাথে হ্যাঁ বলে দেয়।
এখানে জয় মনে মনে ভাবতে শুরু করে, আমি এই বাসায় কেন পড়ে রয়েছি? এখানে কেউ আমার সাথে ঠিকভাবে কথাও বলে না, আমাকে পছন্দও করে না। জয় চিন্তা করে এই বাসা থেকে সে তার কচ্ছপ নিয়ে চলে যাবে। যখনই সে গাড়িতে ওঠে তখন সে চিন্তা করতে থাকে বেন আর নিনার কথা। ওই রাস্তা দিয়ে বেন আর নিনা বাসায় ফিরছিল। তারা জয়কে দেখে মনে করে সে এখন কাজ থেকে বাসায় ফিরেছে। জয় তার মত চেঞ্জ করে নেয় আর সে বাসায় চলে আসে। এদিকে আমরা রিয়াকে দেখতে পাই। সে মনে মনে চিন্তা করে, হানার বিষয়টা শুধু আমি জানি, আমি এই বিষয়টা মিয়ার সাথে শেয়ার করি। সে মিয়াকে তার বন্ধুর কাহিনী বলে সব কিছু বলে দেয়। আর পর মুহূর্তেই সে চিন্তা করে যে সে বলে দিবে এইসব হানা করেছে। তাই সে বলে যে আমি এতক্ষণ তোমাকে যে ঘটনাটি শুনিয়েছি এটা অন্য কেউ না, হানার ঘটনা। সে চিৎকার দিতে গেলে তার মুখটি চেপে ধরে আর বলে এই ঘটনা কাউকে বলা যাবে না। এতে মিয়ার কিছুটা খারাপ লাগে। সে এতদিন ওই লোকটিকে প্রডিউসার মনে করত, এখন তো দেখা যায় সে তার বোনের বয়ফ্রেন্ড। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। যার সাথেই তার পরিচয় হয় তার সাথেই তার ফ্যামিলি কন্ট্যাক্ট হয়ে যায়। নিনা আর জয় রেস্টুরেন্টে আসে রোল প্যাক করার জন্য। মিয়া অলরেডি রোল প্যাক করছিল। জয় চেষ্টা করে ওই রোলগুলোকে ঠিকঠাকভাবে প্যাক করার। সিন শিফট হয়ে আমাদের হানা এবং ক্রিশকে দেখানো হয়। তারা আজ ডেটে এসেছিল। ডেটে তারা অনেকগুলো পিকচার ওঠায়, মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়। 3 ভাই বোন যখন এক হয় তখন মিয়া সিদ্ধান্ত নেয় তাদের বড় ভাই ক্রিশকে সবকিছু বলে দিবে। তখন সে বলে যে হানা একটি ছেলের সাথে থাকছে। জয় বলে, কি এসব কি বলছো? রিয়া তাকে পিকচারও দেখিয়ে দেয়। মা সাথে কাপড় শুকাচ্ছিল, সেও এটা শুনতে পারে। শোনার পর সে দরজা নক করতে শুরু করে। কি বলছো? হানা কোনো ছেলের সাথে থাকে? এসব কি বলছো? তখন মিয়া বলে, হ্যাঁ মা। মা তো বেহুশ হওয়ার অবস্থা। সে বলে, কোথায় থাকে এটা আমাকে বলো। রিয়া বাধ্য হয়ে ঠিকানা দিয়ে দেয়। এদিকে আমরা দুইজনকে অনেক রিল্যাক্স দেখতে পাই। হানা ক্রিশকে তাদের পিকচার দিতে বলে। ক্রিশ পিকচারগুলো ঘুমের দ্বন্দ্বে তার মাকে সেন্ড করে ফেলে। মা পিকচারগুলো দেখার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ল্যান্ডলেডি ভিয়া কেমন আপনারা তো খুব ভালো করেই জানেন। এদিকে আমরা নিনাকে দেখতে পাই। সে গাড়ি ডেকেছে। গাড়ি করে সে তার মেয়ের ফ্ল্যাটে চলে যায় আর গিয়ে জোরে জোরে হানা হানা বলে ডাকতে শুরু করে। হানা যখন দরজা খুলে তখন তার মাকে দেখে সে হতভম্ব হয়ে যায়। তখনই ওই জায়গায় ল্যান্ডলেডি ভিয়া চলে আসে। তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। নিনা তো তার মেয়েকে উড়াদুড়া মারতে শুরু করে। অন্যদিকে তারা ভাই বোন সিদ্ধান্ত নেয় বাবাকে সবকিছু বলে দিবে। বাবাকে যখন তারা সবকিছু খুলে বলে, বাবার মন অনেক খারাপ হয়ে যায়। সে কখনো কল্পনাও করতে পারেনি তার মেয়ে এমন ঘটনা ঘটাবে। তখনই আমরা দেখতে পাই নিনা তার মেয়েকে নিয়ে চলে এসেছে। হানা অনেক লজ্জায় ছিল। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে লজ্জায় তার রুমে প্রবেশ করে। বাবা মাকে সে বলে যে আমি যা করেছি তার জন্য মাফ করে দিন। তখন সে বলে যে তুই মাফ করার মতো কি করেছিস বল? তুই একটি ছেলের সাথে বাসা নিয়ে থাকছিস, এটা আমরা জানিও না। আর তুই তো বিয়েও করিসনি। হানা বলে, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, আমি বলেছি আমি ফ্রেন্ডের সাথে থাকছি। তখন তার মা বলে, তুই ফ্রেন্ডের সাথে থাকছিস বলছিস, কিন্তু মেয়ে ফ্রেন্ড বলেছিস, ছেলে নয়। তখন সে বলে, তো এটা তো খারাপ কোনো কিছু করিনি। বাবা বলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? আমি তোর কাছ থেকে কত কিছু আশা করেছিলাম, কিন্তু তুই আমার সব আশার মধ্যে পানি ফেলে দিলে। এদিকে আমরা ল্যান্ডলেডি ভিয়াকে দেখতে পাই। সে তার ছেলেকে খুব বাজেভাবে মারে। ভাই বোনের সাথে বসেছিল হানা। মিয়া এসে বলে যে আপু তুই এমন কাজ করতে পারিস সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন জয় বলে, কি করেছিস সেটা? বাবা তোর উপর কত গর্ব করতো। তখন হানা বলে যে তুই কি করেছিস, তুই আগে এটা চিন্তা করে দেখ। আমি তো তোর মতো কোনো ঘটনাও ঘটাইনি। আমি যা করেছি ভালোর জন্য করেছি, আমি রিলেশন করেছি, উল্টাপাল্টা তো কিছু করিনি। তখন মিয়া বলে যে তোর উপর না আমার ঘৃণা হচ্ছে। তোকে আমরা এতদিন নিজের আইডল মনে করতাম। রিয়া আর কোনো কিছু বলে না, সে চুপচাপ শুনতে থাকে। জয় খুব ভালোভাবেই বুঝতে পারে বাসায় কোনো ঘটনা ঘটেছে, কিন্তু কি ঘটনা ঘটেছে সে জানতে পারে না, কারণ তাকে কেউ কোনো কিছুই বলছিল না। এদিকে রিয়া তার নানির বাসায় চলে আসে। সে নানির বাসার সকলকে সব ঘটনা খুলে বলে। তখন সবাই একটু চমকে যায়, কারণ হানা সবার লক্ষ্মী মেয়ে ছিল। এদিকে হানা আর ক্রিশ দেখা করে। দেখা করার পর তারা আলোচনায় আসে যে তারা যতক্ষণ পর্যন্ত ফ্যামিলির সমস্যার সমাধান না করছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র SMS-এ কথা বলবে। এখন আপাতত দেখা করবে না। এদিকে আমাদের জয় এবং মিয়াকে দেখানো হয়।
মিয়া সিদ্ধান্ত নেয় জয়ের সাথে কাজ করবে। তখন তারা দুইজন তাদের মতো কিছু রুলস বানায়, বলে বাসা আর কাজকে আমরা একদম আলাদা করে রাখবো, তাহলেই আমরা কাজে সাকসেস হতে পারবো। তারা এই রুলগুলো হোয়াইট বোর্ডেও লিখে নেয় আর বলে যে বাসায় আমি আপনাকে ভাই বলে ডাকবো আর এখানে অ্যাক্টর জয় বলে ডাকবো। সিন শিফট হয়ে আমাদের নিনাকে দেখানো হয়। নিনা অসুস্থ হয়ে পড়বে এটা ভেবে বেন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সে বলে এই বিষয় নিয়ে চিন্তার কোনো বিষয় নাই, আমরা এদেরকে বিয়ে দিয়ে দেই। বিয়ের কথা শুনে সে চমকে যায়, বলে কি বলছো, ল্যান্ডেরি বিয়ার সাথে সম্পর্ক তৈরি করব? এটা কখনোই হতে পারে না। সিন শিফট হয়ে আমরা জয়কে দেখতে পাই। জয়ের জন্য একটি নতুন কার গিফট এসেছে। কার দেখার পর জয়ের থেকে মিয়া অনেক বেশি খুশি হয় আর সে তো নাচতে শুরু করে। খুশি টেলায় সে জয়ের হাত ধরে ফেলে আর তখন জয় কথা কাটানোর জন্য বলে চলো আমরা টেস্ট ড্রাইভ দেখে আসি, তখনই আমরা বুঝতে পারবো আসলে গাড়িটা কেমন। সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয়। জয় কিছু ফল ফ্রুটস নিয়ে চলে আসে হানার বাসায়, তাকে দরজা খুলে দেয় মিয়া। মিয়া তার বাবা মাকেও ডাকে। ক্রিস মাথা নিচু করে হান এবং নিনার কাছে ক্ষমা চায়, বলে আমার অনেক আগে আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি, প্লিজ আঙ্কেল আন্টি আমাকে মাফ করে দিবে। কথা বলতে আসে। ক্রিস বলে আঙ্কেল আপনার মেয়ের সাথে ডেট করার আগে অবশ্যই আপনার অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু আঙ্কেল আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বেন বলে আগে কি প্ল্যান আছে এটা বলো। তখন সে বলে আমি হানাকে বিয়ে করতে চাই। তখন বাবা বলে এখান থেকে চলে যাও, পরে দেখা যাবে। ক্রিস বলে আঙ্কেল আপনার রাগ ঠান্ডা হয়ে গেলে প্লিজ আপনি আমাকে উত্তরটা জানিয়ে দিবেন, আমি চাই তার সাথে সারা জীবন কাটাতে। এটা বলে সে এখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। হানা তাকে বাহিরে নিয়ে দিয়ে আসে। হানা যখন তার ফ্যামিলির কাছে আসে, হানা বলে যে বাবা আমি ওকে ডাকিনি। তখন তার মা বাবা বলে তুই কি চিন্তা করছিস ওকে বিয়ের বিষয়ে? তখন সে বলে যে বাবা আমি তো বিয়েই করতে চাইনি। এটা শুনে তার মা বাবা রেগে যায়, বলে একটা ছেলের সাথে থাকবি আবার বিয়ে করতে চাস না? তখন হানা বলে যে এই যুগে তো কেউ বিয়ে করে না বাবা, সবাই তো লিভিংয়েই থাকে, একা থাকাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় এখন। এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে মিয়া একটি ভ্যান চালাচ্ছিল, বারবার সে ব্রেক মারার কারণে জয় কিছুটা বিরক্ত হয়ে যায়। তখন বলে তুমি নামো, আমি ড্রাইভ করছি। এটা বলে সে ড্রাইভ করতে শুরু করে। সিন শিফট হয়ে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয়। ক্রিস বলে হানা আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই। হানা বলে দেখো আমি এখন বিয়ের কথা চিন্তাই করিনি, আমি বিয়ে করতে চাই না, সারা জীবন সিঙ্গেল থাকতে চাই। ক্রিস তখন বলে তুমি কি শুধু আমাকেই বিয়ে করতে চাও না নাকি কোনোদিনও বিয়ে করবে না? তখন সে একটু মুচকি এসে বলে যে দুইটাই, আমি তোমাকেও বিয়ে করতে চাই না বা সারা জীবন আমি সিঙ্গেলই থাকতে চাই। এতে ক্রিসের অনেক মন খারাপ হয়। সিন শিফট হলে আমরা জে এবং ইউকে দেখতে পাই, তারা তাদের বিয়ের শপিং করছিল। জে বলে আমি তোমার বাবা মায়ের কবরের সামনে গিয়ে আশীর্বাদ নিতে চাই। ইউ বলে তোমাকে একটা সত্য কথা বলি, আমার বাবা মা বেঁচে আছে, আমি যখন ছোট ছিলাম তখন তারা আলাদা হয়ে গিয়েছিল, এরপর থেকে আমি একাই বড় হয়েছি, তুমি যদি রেগে যাও এই জন্য আমি বলিনি। যে এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে, আজ থেকে আমি তোমার ভাই মা বাবা সবকিছু। সিন শিফট হয়ে আমরা হানাকে দেখতে পাই। হানা ড্রিঙ্ক করতে শুরু করে, তার বিবাহিত একটি ফ্রেন্ড তার সাথে দেখা করে। বিবাহিত ফ্রেন্ডটি বলে দেখ হানা বিয়ে করে নে, বিয়ে তো খারাপও না। হানা বলে ওকে চিন্তা করে দেখবো। পুরো ফ্যামিলি যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, নিনা বলে জয় বাবা তুই উপরের রুমে সেট হয়ে যা আর নিচের রুমে তোর ভাই জে এবং তার ওয়াইফ থাকুক যেহেতু সে প্রেগনেন্ট। আচ্ছা মা সমস্যা নেই, তবে ওয়াশরুমের একটি প্রবলেম আছে। মা যেই ওয়াশরুমে যাবে তার নাম যেন ওয়াশরুমের বাহিরে থাকে, যাতে আমরা বুঝতে পারি যে কে ভিতরে আছে, না হয় টকটক শব্দে আমার ওয়াশরুমে একটু প্রবলেম হয়। তখন সবাই রাজি হয়ে যায়। আরেকটি বিষয় সে ক্লিয়ার করে, বলে মা সবার সাথে আমিও কিন্তু প্রতি মাসে আমাদের বাসা ভাড়া বাবদ যে টাকাটা দেওয়া হয় ওইটা পেড করব। এভাবে এখানে তাদের কথা শেষ হয়। সিন শিফট হয়ে আমরা ও মাই বসের শুটিং দেখতে পাই। শুটিং শেষে জয় বসে বসে কফি পান করছিল আর গল্প গুজব করছিল। ক্রিস সবকিছু সুন্দরভাবে রেকর্ড করে নেয়। সিন শিফট হয়ে আমাদের ল্যান্ডলেডি বিয়া এবং হানাকে দেখানো হয়। হানা ল্যান্ডলেডি বিয়ার সাথে দেখা করতে আসে। হানা ল্যান্ডলেডি বিয়াকে আসার পরই বলে আপনি ওই দিন আমাকে অপমান করেছিলেন, যার পরিবর্তে আমি লয়ার হয়েছি। ল্যান্ডলেডি বিয়া তখন হানাকে বলে তুমি সবসময় এত রাগ করে থাকো কেন, রুড ব্যবহার আমার একদমই পছন্দ না। হানা বলে আপনি মানুষের সাথে রুড ব্যবহার করতে পারেন, তবে আপনার সাথে কেউ করলে এটা অন্যায় হয়ে যায়। আপনি আমার আর ক্রিসের বিষয়ে আসবেন না, আমাদের বিষয়টা আমরাই সমাধান করে নিব। হানার কথা শুনে ল্যান্ডলেডি বিয়ার বলার মতো কোনো কিছুই থাকে না। পরে ক্রিস যখন বাসায় আসে সে জানতে পারে 8 বছর আগে
তার মায়ের জন্যই তাদের ব্রেকআপ হয়েছিল। একথা জানার পর সে দ্রুতই বাসা থেকে বেরিয়ে পড়ে হানার সাথে দেখা করার জন্য। হানা যখন অফিস থেকে বের হয়, ক্রিস তার সাথে কথা বলতে চায়। হানা বলে অবশ্যই কথা বলবো। হানা বলে দেখো ক্রিস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার মায়ের সাথে মানিয়ে থাকতে পারবো না। ক্রিস বলে আচ্ছা সমস্যা কি, আমি মাকেই ছেড়ে দিব, আমি বাড়ি ছেড়ে দিব, তোমার সাথে একা থাকবো। তখন হানা বলে দেখো আমি কারো থেকে কারো সন্তান আলাদা করতে চাই না, আর আমি তোমার মায়ের সাথেও থাকতে পারবো না বা তোমাকে আলাদা নিয়েও থাকতে পারবো না। তখন ক্রিস বলে আচ্ছা যেহেতু কোনোটাই পারবে না, চলো আমরা ব্রেকআপ করে নেই। এটা শুনে হানা অনেক ইমোশনাল হয়ে যায়। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তবে তারা ম্যাচুয়ালি ব্রেকআপ করে নেয়। ব্রেকআপের পর আমরা ক্রিসকে দেখতে পাই, সে গাড়ি ড্রাইভ করতে করতে কান্না করতে থাকে। অন্যদিকে হানাও বাসে বসে কান্না করে। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। হানা যখন বাসায় ফিরে তার মা বাবা তাকে বিয়ে নিয়ে কথা বলে। তখন হানা বলে বাবা, আমি ব্রেকআপ করে নিয়েছি, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ ল্যান্ডলেডি বিয়ার মতো একজন মানুষের সাথে আমি কখনোই থাকতে পারবো না। তখন তার মা তাকে বকাঝকা করে। তখন সে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে ল্যান্ডলেডি বিয়ে আসে তার ছেলের কাছে। ক্রিস বলে যে মা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমার মতো মহিলার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। সকালবেলা ওয়াশরুমের সামনে মিয়া এবং রিয়া দাঁড়িয়েছিল। যেহেতু জয়ের টাইম ছিল, তারা চাইলেও দরজা নক করতে পারতো না। কিছুক্ষণ পর জয় বাহিরে বেরিয়ে আসে। মিয়া তাকে জিজ্ঞাসা করে তোমার কাজ কি হয়েছে? তখন সে বলে হ্যাঁ, 7 দিন পরে আজ আমার কাজ সমাধান হলো। আজ ছিল জে আর জয়ের শিফটিংয়ের দিন। তারা নাস্তার পর হয়তো রুম শিফট করবে। জয় এখানে বলে যে উপরের রুমে তো আমার অনেক গরম লাগবে। মিয়া বলে চিন্তা কেন করছো, আমি তোমার জন্য একটি এসি অর্ডার করে দিব, তাহলেই তো হয়ে যাবে। সিন শিফট হয়ে আমরা পার্ক এবং তার ভাইকে দেখতে পাই। দুই ভাই যখন ফুটবল খেলছিল, পার্কের বড় ভাই তাকে বলে তুই রিয়াকে পছন্দ করিস, এটা রিয়াকে বলিস না কেন, এতদিন ধরে মনের ভিতর লুকিয়ে রেখেছিস কেন? তখন সে বলে ভাই আমি কি তাকে সত্যিই পছন্দ করি, এটা তো আমি নিজেই ফিল করতে পারি না। কিছুক্ষণ পর সে যখন রিয়াকে দেখে তার দিল তো একদম দারাক দারাক হনে লাগি। সে তো বুঝতে পারে যে সে এখন রিয়াকে পছন্দ করে, কিন্তু কিভাবে সে রিয়াকে বলবে এই জন্য সে গুগল করতে শুরু করে। তারপর সে রিয়াকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। রিয়া বলছে কি বলছো এসব, তুমি আমাকে পছন্দ করো, এটা কিভাবে সম্ভব হলো? তখন সে বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, অনেক দিন ধরে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি। রিয়া বলে কি বলছো, সত্যি কি তুমি আমাকে পছন্দ করো নাকি মিথ্যা কথা বলছো? রেগে সে এখান থেকে চলে যায়। তারপর পিছন ফিরে তাকায় আর বলে আচ্ছা তাহলে রাজি আমি। আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আজ ইউ বাসায় আসে। ইউকে দেখে সবাই খুশি হলেও তাদের বোনেরা কিছুটা বিরক্তই ফিল করে। সবাই যখন ড্রিঙ্ক করছিল তখন রিয়া তাদের কাছে আসে। রিয়া এসে বলে যে ইউ আমাকে একজোড় গিফট দিয়েছে। এই বক্সে কি আছে অবশ্য আমি জানি না। রিয়া বক্সটি খুলে দেখতে পায় বক্সের মধ্যে একজোড় ফ্ল্যাট জুতা রয়েছে। জুতা দেখে সে কিছুটা বিরক্ত ফিল করে। এটা এই জন্যই দেওয়া হয়েছিল যাতে তাকে সুন্দর না লাগে, কারণ সে তো সবচেয়ে সুন্দর ছিল আর লম্বাও ছিল। এই ব্যবহারটা জয়ের একদমই পছন্দ হয় না। সে বলে যে তোমাদের 3 বোনকে আমি নিয়ে যাব সেলুনে, আর তোমাদের সুন্দর করে নিয়ে তৈরি করে দিব। বোনেরা অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে ইউ এবং জয় তাদের সেন্টারের দিকে বেরিয়ে পড়ে। এদিকে 3 বোনও চলে যায় তাদের পার্লারের উদ্দেশ্যে। জয় তাদেরকে অনেক ভালো একটি পার্লারে নিয়ে যায়। পার্লারের লোকজন তাদেরকে অনেক সুন্দর করে সাজায়। একে একে তাদের 3 বোনের এন্ট্রি হয়। 3 বোনের মধ্যে সবাইকেই অনেক সুন্দর লাগছিল। তবে মিয়া যখন আসে, মিয়াকে দেখে জয় তো একদম হা হয়ে থাকে। হানা বলে 31 বছর বয়সে আমার বোনকে আজ আমি ফার্স্ট এত সুন্দর লাগতে দেখলাম। জয়ের প্ল্যান ছিল সে তাদেরকে সেন্টার পর্যন্ত ছেড়ে তারপর সে চলে যাবে, কারণ সবাই জানলে প্রবলেম হতে পারে। তখন মিয়া বলে যে তুমি চলো, সবাই মনে করবে যেহেতু তুমি আর আমি একসাথে কাজ করি, আমি তোমাকে ইনভাইট করেছি এই জন্য তুমি এসেছো। তখন লাস্ট পর্যন্ত জয় রাজি হয়ে যায় প্রোগ্রামে যাওয়ার জন্য। প্রোগ্রামে ক্যামেরাম্যান ইউ এবং জের পিক উঠাচ্ছিল। তখন আঙ্কেল আন্টিও খুব সুন্দর করে পোজ দেয়। তাদের পোজ দেওয়ার মধ্যেই এন্ট্রি হয় 3 বোনের। তাদের 3 বোনকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে, কারণ তাদেরকে দেখতে এতই সুন্দর লাগছিল। 3 বোন গিয়ে ইউ এর সাথে পিকচার উঠায়। জয় বাহির থেকে সবকিছু দেখছিল। এটা তার লাইফের ফার্স্ট ফ্যামিলি প্রোগ্রাম, প্লাস এত বড় একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করা ছিল। আজ পর্যন্ত তো সে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করেনি। সবাই তাকে দেখে অনেক খুশিও হয়। এদিকে হানা একটি কাপলকে দেখে তার ক্রিসের কথা মনে পড়তে থাকে। ক্রিস আর সে কত ভালো ছিল।
তারা যখন একসাথে থাকতো। এইসব দেখে হানার মন অনেক খারাপ হয়ে যায়, সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে ক্যামেরাম্যান তো ইউ এবং জয়কে নোটিস করছিল। তাদের বিয়ের প্রোগ্রাম শেষে ফ্যামিলি পিকচারে পালা আসে। ফ্যামিলি পিকচারে সবাই আসলেও জয় আসতে পারে না, কারণ তাদের কিছু বাধ্যবাধকতা ছিল। জয় না আসার কারণে হানার অনেক খারাপ লাগে, কিন্তু জয়ও কিছু বলতে পারে না। সবাই তাদের উদ্দেশ্যে দোয়া করে, গান গায়, অনেক কিছু করে। আঙ্কেলও অনেক সুন্দরভাবে ডান্স করে। তারপর চলে আসে তাদের তিন বোনের পালা। তিন বোনের যখন ডান্সের সময় হয়, হানা ওই সময় যেতে চায় না। তারপর সে কোনো রকম একটু ডান্স করে আর প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তার ক্রিসের সাথে দেখা হয়েছিল ডান্স করতে করতে। এতে সে অনেক ইমোশনাল হয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। তার পুরো ফ্যামিলি বুঝতে পারে যে হানা মুভ অন করতে পারেনি। সে যতই চেষ্টা করুক মুভ অন করার, সে এখনও ক্রিসকে মনে রেখেছে। হানা তার অফিসে আসে আর ক্রিস আর তার পুরনো চ্যাটগুলো দেখতে থাকে। আসলে এই সিনটা অনেক ইমোশনাল ছিল, কি বলবো, আমার বলার মতো কিছুই নেই, কারণ আমাদের সবার লাইফে এমন একজন মানুষ কম বেশি ছিল। হানা কল করে ক্রিসকে দেখা করার কথা বলে। ক্রিসও দৌড় দিয়ে ওই জায়গায় চলে আসে। যখন তারা দুইজন দেখা করে, হানা বলে, আমরা কেন ব্রেকআপ করছি ক্রিস, তুমি কি আমাকে পছন্দ করো না? তখন ক্রিস বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি হানা, কিন্তু কি করব, আমি তোমার যোগ্য না, এই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি সব সময় তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো। তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ, তুমি আমাকে একটু সময়ের জন্য তো ডেট করার জন্য ডেকেছো। এটা বলে এখান থেকে চলে যায়। এদিকে হানার মা বলে, ব্রেকআপ হয়েছে, মুভ অন করে নে, সবার মুড কেন খারাপ করছিস। এটা বলে সে এখান থেকে চলে যায়। হানা মনে মনে ভাবে মুভ অন তো করার চেষ্টা করছি। হানাও সবার মতো খাতা মুড়ি দিয়ে কান্না করতে শুরু করে। তার দুই বোন বালিশ নিয়ে মা বাবার রুমে চলে যায়। দুই বোন মা বাবার সাথে আলোচনা করে, হানাকে আমরা এভাবে কখনোই কান্না করতে দেখিনি। বাবা বলে কিছুটা সময় দেও, সব ঠিক হয়ে যাবে। এদিকে এখন পর্যন্ত আমরা হানাকে কান্না করতেই দেখি। পরদিন সকালে আঙ্কেলকে দেখানো হয়। আঙ্কেলের যে জব চলে গিয়েছে, সে আন্টিকে এটা বলতে চাচ্ছিল না। সে বাসায় এদিক সেদিক ঘুরে সময় কাটানোর চেষ্টা করছিল। যখন সে সময় কাটাতে পারছিল না, এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ক্রিসকে দেখতে পাই, সে সিদ্ধান্ত নেয় বিদেশে চলে যাবে। ল্যান্ডলেডি বিয়া তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে, এটা কি ক্রিসের প্ল্যান যে আমাকে বিয়েতে রাজি করানোর জন্য? তখন ক্রিসের বাবা চলে আসে তার সাথে দেখা করার জন্য। সে জিজ্ঞাসা করলে তখন সে সবকিছু তার বাবাকে খুলে বলে। আর বাবা এতে বুঝতে পারে ল্যান্ডলেডি বিয়ার জন্যই তাদের ব্রেকআপ হয়েছে। ল্যান্ডলেডি বিয়ার হাজব্যান্ড এসে তাকে জানিয়ে দেয় যে তোমার ছেলে ভিয়েতনাম চলে যাচ্ছে, কিছুদিন পর্যন্ত তুমি তাকে দেখতে পারবে না, হয়তো কয়েক বছরও দেখতে না পারো। ল্যান্ডলেডি বিয়া মনে করে হয়তো তার ছেলে হানাকে বিয়ে করানোর জন্য এইসব করছে। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই, সে তার অফিসের সব কলিগদের রাইস কেক দেয়। তখন তার ম্যানেজারের সাথে সে কথা বলতে গেলে ম্যানেজার ওই দাদির স্পিচগুলো শুনে ফেলেছিল, যার কারণে সে বলে বাচ্চার জন্য এটা ঠিক না, ততদিন পর্যন্ত তোমার বাসায় থাকা উচিত যতদিন বাচ্চা না হয়। অন্যদিকে আমরা ইউ এবং জয়কে দেখতে পাই। জয় তার ক্লাসে ছিল। ইউ যখন তার বেল্ট বেঁধে দেয়, এক পর্যায়ে তারা কিছুটা কাছে চলে আসে। এখানে জয় কিছু একটা ফিল করতে পারে, তারপরও সে এটা অ্যাভয়েড করে। জে আর মিয়া ক্যারাটে প্রতিযোগিতা করবে। জয় বলে যে তুমি আমার সাথে কি পারবে? মিয়া বলে আচ্ছা দেখি নাও পারি কি না। তখন আমরা দেখতে পাই যে মিয়া তাকে একবারেই ফেলে দেয়। এতে জয় অনেক ব্যথা পায়। অন্যদিকে পার্ক আর তার ভাই যখন ড্রিঙ্ক করছিল, পার্ক রিয়াকে কল করে বলে একটা কথা শুনে রাখো, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। রিয়ার জবাবের অপেক্ষা না করেই সে ফোন কেটে দেয়। রিয়া তো এখানে ডান্স করতে শুরু করে। সে খুশিতে তো কি বলবো আর। সিন শিফট হয়ে আমাদের ব্যানকে দেখানো হয়। ব্যানের সামনে পড়ে জয়। জয়কে ব্যান জিজ্ঞাসা করে কি হয়েছে, কুড়িয়ে হাঁটছ কেন? তখন সে বলে যে ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। তখন বেন তার জন্য চিন্তা করলে মিয়া এসে বলে বাবা চিন্তার কোনো বিষয় নেই, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু জয়ের অবস্থা খুবই খারাপ ছিল। মিয়া আসে আর তাকে ঘুমিয়ে যেতে বলে আর তাকে গরম পানির ছেঁকও দেয়। মিয়া জয়কে বলে সবার সামনে যখন তুমি আর আব্বু থাকো ততক্ষণ তো তোমরা ভালোই থাকো, কিন্তু যখন তোমরা একা কথা বলো তাহলে এইভাবে কেন কথা বলো? জয় বলে তুমি চিন্তা করে দেখো, এত বছর আমি বাবাকে পাইনি, হুট করে বাবাকে পেয়েছি, কিভাবে আমি তাকে মেনে নিতে পারি? সে আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছে, কৈশোর কিনে নিয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে। সে সব সময় সুখী দেখলে আমার খারাপ লাগে। তখন মিয়া বলে তুমি বাবার সাথে সরাসরি কথা বলো, সবকিছু ক্লিয়ার করো, দেখো সব ঠিক হয়ে যাবে। এতে জয়ও রাজি হয়ে যায়, বলে আমি কালই বাবার সাথে কথা বলবো।
মিয়া বলে কথা বলার জন্য সবকিছু আমি ফিক্সড করে দিব। পরদিন সকালে আমরা দেখতে পাই মিয়া তার বাবাকে গিয়ে বলে, বাবা জয় তোমার সাথে কথা বলতে চায়। জয়ও বলে, হ্যাঁ বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আজকে আমার সাথে ড্রিঙ্ক করতে পারবে? তখন তারা রাজি হয়ে যায়। যখন তারা তাদের ক্লাসে যায়, বলে অন্য একজন অ্যাক্টরের টাইম এখন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই সে অপেক্ষা করতে থাকে। এদিকে তার অনেক খারাপও লাগে, সে বড় হিরো না হওয়ার কারণে তাকে অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে আমাদের ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয়, সে খুবই দুশ্চিন্তায় থাকে তার ছেলেকে নিয়ে। কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখনই ল্যান্ডলেডি বিয়ার কাছে কল আসে। অপারের লোক বলে যে আপনার ক্যাফে বিক্রি হয়ে গিয়েছে, আপনার ছেলে নিউজ দিয়েছিল, আমরা ক্যাফেটা বিক্রি করে দিয়েছি। ওই লোকটি যখন তার সাথে দেখা করতে আসে, সে জানতে পারে তার ছেলে ভিয়েতনাম যাবে, এই জন্য সে তার প্রপার্টি বিক্রি করে দিয়েছে। ল্যান্ডলেডি বিয়ার হাজব্যান্ডও তাকে বকাচকা করে। তখনই নিউজে দেখানো হয় একটি গাড়ি দুর্ঘটনায় একজন অসুস্থ হয়ে হসপিটালে আছে। এটা জানার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায়। দুইজনই চলে যায় হসপিটালে। তারা মনে করে হয়তো এটা তাদের ছেলে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় এটা তাদের ছেলে ছিল না। তখন তাদের মনে সান্ত্বনা পায়। ল্যান্ডলেডি বিয়া তো এখানে কান্নায় ভেঙে পড়ে। সিন শিফট হয়ে আমাদের হানাকে দেখানো হয়। হানা যখন তার মেকআপ রিমুভ করছিল, তখন তার ওই দিনের কথাগুলো মনে পড়ে যায়। যখন তাকে ক্রিস মেকআপ রিমুভ করে দিত, তখন সে আবারও কান্নায় ভেঙে পড়ে। এসব সিন আসলে আমার অনেক খারাপ লাগে, কি বলবো। সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয়। জয় কিছু ড্রিঙ্ক আর খাবার কিনে, কারণ সে আজ তার বাবার সাথে ড্রিঙ্ক করবে। এতে অনেক বেশি খুশি হয়ে যায় মিয়া। দুইজন যখন খাবার টেবিলে বসে দুইজনে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার এক পর্যায়ে জয় মনে মনে ভাবে তার বাবাকে প্রশ্ন করবে না। তারপর সে বলেই দেয়, এত বছর ধরে বাবা আমি আপনার অপেক্ষা করছিলাম। আমি আমার হলিডেগুলো একা একাই কাটাতাম। স্কুল যখন ছুটি হতো তখন সবার বাবা এসে তাদেরকে নিয়ে যেত। আমার মা বলতো আমার বাবা আসবে, কিন্তু বাবা কখনোই আসেনি। মা সবসময় বলতো এবারের ছুটিতে তোর বাবা আসবে, এক্সাম শেষ হয়ে গেলে তোর বাবা আসবে, এবারে প্রোগ্রামে তোর বাবা আসবে। যখন স্কুলে সবাই জিজ্ঞাসা করতো, সবাই বাবা নিয়ে খেলতো, কিন্তু আমার কাছে বাবা ছিল না। কেন বাবা তুমি আমার সাথে ছিলে না? তুমি কেন কখনো আমার সাথে দেখা করতে যাওনি? বাবা তুমি কি আমাকে একদমই ভালোবাসতে না? তুমি কিভাবে তোমার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারো? তুমি তো জানতে যে আমার মায়ের পেটে আমি আছি। তোমার কি কখনোই আমার কথা মনে পড়েনি? আচ্ছা বাবা, এখন সবকিছু বাদ দিয়ে দেই। আজকের পর থেকে তুমি আমি খুব ভালোভাবেই থাকবো। তুমি আমাকে আগের মতো আদর করবে, যেটা আমি মিস করেছি ওইটা। বেন জয়কে নিয়ে আসে আর তাকে বিছানায় শুয়ে দেয়। দূর থেকে যে এসব দেখে জালাস ফিল করছিল। বেন তার পায়ের মোজা খুলে তার অনেক কেয়ার করে, এর যেমনটা একজন বাবা করে। এটা করে সে কান্নায় ভেঙে পড়ে। সিন শিফট হয়ে আমাদের হানাকে দেখানো হয়। কর্নিং বেল বাজলে হানা যখন দরজা খুলে দেয়, তখন সে ল্যান্ডলেডি বিয়াকে দেখতে পায়। এদিকে ল্যান্ডলেডি বিয়া হানার সাথে কথা বলতে আসে। নিনা বলে যে আমার মেয়ের সাথে তোমার কি কথা এখানেই বলতে হবে, বাহিরে যেতে হবে না। তোমার মতো মহিলাকে আমি খুব ভালো করেই চিনি, অপমান করা ছাড়া আর তুমি কি করতে পারো? তখন হানা বলে, মা তুমি এইসব বিষয়ে পড়ো না, ওনার সাথে আমি কথা বলে আসছি। তখন তারা একটি রেস্টুরেন্টে যায়। হানা তার জন্য কিছু খাবার অর্ডার করে নিয়ে আসে। ল্যান্ডলেডি বিয়ার সুর সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সে বলে যে তুমি কি ক্রিসের সাথে কথা বলো? তখন হানা বলে যে না, আমরা ব্রেকআপ করে নিয়েছি, আমাদের মধ্যে কোনো কথা হয় না। তখন সে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও মা, আমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করো, আমি আমার ক্রিসকে পাচ্ছি না। আর সে আমাদের রিসোর্টটাও বিক্রি করে দিয়েছে। আমার ছেলের জন্য আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তার এইসব কান্নাকাটি দেখে হানার মন গলে যায়। সে বলে, আচ্ছা আন্টি আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব ক্রিসকে খোঁজার। তবে আমি শিওর না ক্রিস কোথায় আছে বা আমি করতে পারবো কিনা, এটা আমি বলতে পারবো না। এদিকে নিনা তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। হানা আসলে তার মা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তখন সে বলে ক্রিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তার মা আমাকে নিয়ে সরি বলছিল আর বলছিল তার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। নিনা বলে, এই মা আর ছেলের ফাঁদে পড়ার কোনো প্রয়োজন নেই, তুই তোর মতো থাক, ওকে খোঁজারও প্রয়োজন নেই। পরের সিনে হানা তার অফিসে আসে। ক্রিসের কো আর্টিস্টকে জিজ্ঞাসা করলে তারা তো কিছুটা অবাক হয় আর বলে, ম্যাম আপনি জানেন না স্যার কোথায় আছেন? আপনার তো তার প্ল্যানের বিষয়ে জানা উচিত। তখন এখানে লিম চলে আসে। লিমকে তা তো আপনারা খুব ভালো করেই জানেন। লিম বলে, ও কিভাবে জানবে, ও তো ক্রিসের এক্স গার্লফ্রেন্ড কি প্রেজেন্টের খবর রাখে বা জানতে পারে? এ কথাটি শুনে হানার অনেক খারাপ লাগে। সে বলে, তুমি তোমার সীমার ভিতরেই থাকো, সীমা অতিক্রম করার চেষ্টা একদমই করবে না। এদিকে আমরা হানকে দেখতে পাই।
হান রান্না করে পাস্তা তৈরি করছিল। হান জয়কে গিয়ে ডেকে নিয়ে আসে, তাকে পাস্তা এবং লেমন জুস খেতে দেয়, কারণ কাল রাতে জয় অতিরিক্ত ড্রিঙ্ক করেছিল। জয় যখন অতিরিক্ত ড্রিঙ্ক করে পরদিন সকালে সে এইসব নাস্তাই খায়। এদিকে আমরা হানকে দেখতে পাই, সে অফিসে বসে বসে ক্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা করতে থাকে। একদিন ক্রিস তাকে অনেকগুলো মাছ চিনিয়ে দিয়েছিল। তখন হানা তাকে জিজ্ঞাসা করেছিল, এতগুলো মাছের সম্পর্কে তুমি কিভাবে জানো? তখন ক্রিস বলেছিল, তোমার সাথে যখন আমার ব্রেকআপ হয়েছিল তখন আমি ওই শহরে গিয়েছিলাম মাছ ধরার জন্য, আর এখান থেকেই আমি ফিশিং শিখেছি। তখন হানা ওই গ্রামটিতে চলে যায়। গ্রামের ওনারকে জিজ্ঞাসা করলে সে বলে ক্রিস নামের কেউ এখানে আসেনি। অন্যদিকে আমরা জয়ের শুটিং টাইম দেখতে পাই। জয়কে হান মেসেজ করে বলেছিল, আজ রাতে আমি তোমার জন্য স্পেশাল কিছু তৈরি করছি। এতে জয় অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার অ্যাক্টিং খুব মনোযোগ দিয়ে করে, এতটা ইমোশনাল তাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তার আজকের সিনটা ছিল একদমই ইমোশনাল। তার ইমোশনাল সিনটি সে খুব সুন্দর করে করার কারণে সবাই তাকে অভিনন্দন জানায়। মিয়াও অনেক খুশি ছিল। আর এদিকে আমরা বেনকে দেখতে পাই, সে তার পুরনো জিনিসপত্র থেকে বেন এবং হানাওর কিছু জিনিসপত্র বের করে। তখনই এখানে নীনা চলে আসে। নীনা ওয়াশরুমে গিয়ে তাদের অতীতের সিনগুলো মনে করতে থাকে। বেনের মা হসপিটালে ভর্তি ছিল। তখন বেন একটি কোম্পানিতে চাকরি করত, কিন্তু কোম্পানির লোক তাকে ঠিকমতো বেতন দিত না, যার কারণে সে তার মাকে হসপিটালে রাখতে পারে না। এখানেই নার্সের কাজ করত নীনা। বেন তার মাকে বাসায় নিয়ে চলে আসে। নীনা তাদের এই অবস্থা দেখে দুঃখ পেত, তাই সে প্রতিদিন তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসতো। পরদিন বেনকে চুরির অপবাদে পুলিশের কাছে দেওয়া হয়। আর এদিকে নীনা যখন বেনের বাসায় ওষুধ দিতে আসে তখন সে দেখতে পায় তার বাসায় কেউ নেই। সে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বেনের মা মারা গিয়েছে। এখানে দুইজন অনেক কান্না করে। এদিকে রিয়াকে দেখানো হয় যে অন্য দিনের দিকে আজ একটু বেশি সাজুগুজু করছিল। মা এসে তার রং দেখে বুঝতে পারে সে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছে। সে তার জিম সেন্টারের দিকে রওনা হয়। সে যখন তার ফিটনেস সেন্টারের দিকে যায় তখন পার্ক তার আগে পিছে ঘুরতে শুরু করে আর বলে, কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, তাই তোমাকে উল্টাপাল্টা কথা বলেছি। হ্যাঁ, তবে যা বলেছি এটা সত্য। তখন সেও রাজি হয়ে যায়, বলে আমি রাজি আছি। তখন তারা দুইজন একটি জায়গায় ডেটে যায়। এতে দুইজনই অনেক খুশি ছিল। এদিকে মিয়ার খাবার নিয়ে আসে। জয় খাবার খাচ্ছিল, তখন এখানে জাবেদও থাকে। জাবেদ আর মিয়ার কথা বলার মধ্যে আমরা বুঝতে পারি তারা একে অপরের সাথে আগে দেখা হয়েছিল, তাও তারা জোডো গ্রুপে ছিল। এদিকে তারা দুইজনই জোডো চ্যাম্পিয়ন ছিল। একে অপরের সাথে পরিচয় হয়ে তারা অনেক কথা বলতে শুরু করে। জয় এসব দেখে জেলাস ফিল করতে থাকে। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। জয় তাদের কথা বলা দেখে জেলাস ফিল করে এখান থেকে উঠেই চলে যায়। অন্যদিকে হানা তার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করে আর তার কলেজ ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আমাদের লাস্ট ট্রিপ কোথায় ছিল। তার কলেজ ফ্রেন্ড বলে দিলে সে পরদিন ওই জায়গায় পৌঁছে যায়। হানা গিয়ে দেখতে পায় ক্রিস বসে বসে মাছ ধরছিল। সে যখন মাছ ধরা শেষ করে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, হানা এখানে অনেক স্টাইল নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে ক্রিস তাকে দেখে একদমই খুশি হয় না। তার কাছে এসে বলে যে আমাকে একা থাকতে দাও, তোমাকে এখানে আসতে কে বলেছে, এখান থেকে চলে যাও। যখন সে এখান থেকে চলে যেতে শুরু করে হানা বলে যে চলো 1 বছরের জন্য বিয়ে করে নেই। এটা শুনে ক্রিস অনেক খুশি হয়ে যায় আর তাকে এসে জড়িয়ে ধরে। দুইজন আলাদা গাড়ি করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রিয়া এবং পার্ককে দেখানো হয়, তারা একটি পার্কে বসে কথা বলছিল। দুইজন একে অপরের সাথে তাদের ফিলিংস শেয়ার করে। এখানে একটি রোমান্টিক সিনও তৈরি হয়। এদিকে আমাদের বেনকে দেখানো হয়, হাতে পপকর্ন আর হরর মুভির টিকিট নিয়ে সে দাঁড়িয়েছিল। হান আর জয় মিলে মুভি দেখার জন্য মুভি থিয়েটারে ঢুকে। যখন ভয়ানক কিছু সিন আসে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর পপকর্নগুলো হাওয়ায় ভাসতে থাকে। দুইজন প্ল্যান করে এই মুভি দেখা যাবে না। তারপর দুইজন মিলে লাঞ্চ করে। এদিকে ক্রিস হানার অফিসে চলে আসে। হানা তাকে বলে যে আমি তোমাকে একটি কথা বলতে চাই। তখন সে প্রেজেন্টেশন আকারে তাদের 1 বছরের বিবাহের সব আলোচনা করছিল। এখানে সে বলে যে 1 বছরের ভিতর আমরা বাচ্চা নিব না, 1 বছর পর চিন্তা করা যাবে। হান ওকে বলে তার দিকে এগিয়ে যায়। এখানেও একটি রোমান্টিক সিন তৈরি হয়। দুইজন প্ল্যান করে কিভাবে তাদের ফ্যামিলিকে এই বিষয়টি জানাবে। বলে যে কোনো কিছু হলেও তাদেরকে জানাতে হবে। হানা চিন্তায় বাসায় চলে আসে আর হানার মা তাকে দেখে বলে আমি জানি তুমি বিয়ের কথা বলবে,
তবে একটি কথা মনে রাখো, ক্রিসের মতো ছেলের সাথে আমি তোমাকে কখনোই বিয়ে দিব না। অন্যদিকে আমরা ক্রিসকেও দেখতে পাই। ক্রিস যখন বিষয়টি তার ফ্যামিলির কাছে বলে তখন তার বাবা খুব সহজেই রাজি হয়ে যায়, বলে তুমি যাই করবে তাতে আমি তোমাকে সাপোর্ট করি। তবে প্রবলেমটি ছিল তার মার। সে বলে এই মেয়েকে কখনোই আমি আমার ঘরের বউ বানাবো না। এদিকে বেন বলে যে মা কিছুদিন চিন্তা করে দেখ, তারপর সিদ্ধান্ত নিস। তখন হানা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। হানা আর ক্রিস একে অপরের সাথে দেখা করে তাদের 1 বছরের বিয়ে নিয়ে আলোচনা করছিল। হানা বলে দুই ফ্যামিলিকেই আমরা সম্মান করব, তাদেরকে সময় দিব, অবসর সময় তাদের সাথে কাটাবো, ছুটির দিনগুলোও তাদের সাথে কাটাবো, আবার যদি কোনো প্রোগ্রাম থাকে তাও অ্যাটেন্ড করব। এদিকে মিয়া এবং জয়কে দেখানো হয়। জয় মিয়াকে নিয়ে গিয়েছিল কিছু প্রোডাক্ট কিনে দেওয়ার জন্য। মিয়া না করলেও সে তাকে ওইগুলো কিনে দেয়। জয় নিজেই গাড়ি চালাচ্ছিল যাতে মিয়া সানস্ক্রিনটা তার মুখে লাগাতে পারে। সে ঠিকভাবে সানস্ক্রিন তার মুখে লাগাতে পারছিল না, তখন জয় তাকে সুন্দর করে লাগিয়ে দেয়। এদিকে আমরা যোগা ক্লাস দেখতে পাই। যোগা ক্লাসে সবাই শুধু পার্কের বড় ভাইকেই দেখছিল। প্রত্যেকটা মেয়ে তাকেই নোটিস করে। পার্কের বড় ভাই রিয়াকে ডাক দেয় তাকে একটু হেল্প করার জন্য। তখনই এখানে পার্ক চলে আসে, বলে আমিও আপনাদের জয়েন করব। এই সিনটি এখানে কাট করে আমাদের মিয়াকে দেখানো হয়। মিয়া তার অফিসের কাজ করছিল। ইউ যখন তার কাজ করছিল তখন তার কলিগরা তাকে বলতে শুরু করে, এই কাজটি তোমাকে করতে হবে না, কারণ তোমার দ্বারা এই কাজগুলো হবে না। ইউ বুঝতে পারে সে যে প্রেগনেন্ট তারা সবাই জেনে গিয়েছিল। তারা মনে করে সে প্রেগনেন্ট, যেহেতু এই কাজগুলো সে করতে পারবে না, তাই বলে এই প্রজেক্টটা অন্য কাউকে দেওয়া হয়েছে। ইউ এতে অনেক মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসে সে জয়কে ইগনোর করে তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে বসে বসে কান্না করতে শুরু করে। যখন তাকে জয় জিজ্ঞাসা করে কি হয়েছে, সে বলতে শুরু করে সব কিছু হয়েছে তোমার দাদির জন্য। তোমার দাদি যদি এই সব না করতো তাহলে আমার জবে এই পরিস্থিতি তৈরি হতো না। জয় বলে আচ্ছা সমস্যা নেই, তুমি তো কাজে অনেক ভালো, তুমি এর থেকে ভালো কোনো কাজ পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি এখন আমাদের বাচ্চার দিকে খেয়াল করো। তখন ইউ কান্না করতে করতে বলে যে আমি এই কাজের জন্য কি কি করেছি এটা আমি খুব ভালো করে জানি, তুমি কি করে বুঝবে, তুমি তো আজ পর্যন্ত কোনো কাজই করোনি, বাসায় বসে বসে বাবা এবং বোনেদের ইনকাম করা খাবার খাচ্ছ। মিয়া এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়, কারণ তার পায়ের জন্য তার অনেক খারাপ লাগছিল। অন্যদিকে শুটিংয়ের সিন দেখানো হয়। জাবেদ মিয়ার সাথে হেসে হেসে কথা বলছিল। এসব কথা জয়ের একদমই সহ্য হয় না। সে মিয়াকে বলে আমার সাথে চলো, আমার শ্যুট আছে, তুমি আমাকে তৈরি করে দিবে। এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। জাবেদের সাথে যে নায়িকার শুটিং ছিল সে আহত হয়ে যায়। তাই জাবেদ সাজেস্ট করে মিয়াকে। সে বলে মিয়ার বডি স্ট্রাকচার অনেক সুন্দর, সে যদি একটি নকল বিগ পরে আসে তাহলে তাকে একদম হিরোইনদের মতো লাগবে। সবাই মিয়াকে জোর জবরদস্তি করায় সে বিগ পরে আসে। তাকে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়। তবে জয়ের একদমই ভালো লাগে না। মিয়া যখন দৌড়ে জাবেদের কোলে ওঠে আর শুটিং সিন শুরু হয়, ডিরেক্টর অনেক খুশি হয়, বলে যে অন স্ক্রিন তাদের অ্যাক্টিং অনেক ভালো লাগছিল, তারা বাস্তবে এমন কাপাল হলে আরও ভালো লাগবে। তবে জয়ের এই বিষয়টা অনেক খারাপ লাগে। এদিকে আমরা হানকে দেখতে পাই। সে মনে মনে বলে যে আমার আর ক্রিসের 1 বছরের বিয়েটা যাতে ভালো ভালোই হয়ে যায়। এই বিয়েতে যদি কোনো প্রবলেম আসে তাহলে আমি আবারও আহত হয়ে যাব। তাই সে ল্যান্ডেডি বিয়ার বাসায় চলে আসে আর তার সাথে অনেক ভালো ব্যবহার করে, বলে কেমন আছেন মা। এটা শুনে তো সে অবাক হয়ে। হানা ল্যান্ডেডি বিয়ার জন্য অনেকগুলো গিফট নিয়ে তার সাথে দেখা করার জন্য আসে। হানা ল্যান্ডেডি বিয়াকে জিজ্ঞাসা করে আন্টি আপনি কেমন আছেন। ল্যান্ডেডি বিয়া কোনো উত্তর দেয় না। তবে ল্যান্ডেডি বিয়ার হাজব্যান্ড তার সাথে খুব ভালোভাবেই কথা বলে। যেহেতু হানা তার কুকুরকেও ভালোবাসছিল, তাই ল্যান্ডেডি বিয়ার হাজব্যান্ড তো তার উপর একদম ফ্ল্যাট হয়ে যায়। সে বলে আমি তো রাজি আছি, এখন ল্যান্ডলেডি বিয়ার পালা। ল্যান্ডলেডি বিয়া তো এই বিয়ের জন্য এমনিতেই রাজি ছিল না। আসলে হানা এখানে ল্যান্ডলেডি বিয়াকে রাজি করানোর জন্যই এসেছিল। তারা একে অপরের সাথে কথা বলে এটা ডিসাইড করে যে তারা দুইজন একে অপরের ফ্যামিলিকে রাজি করিয়ে নিবে তাদের বিয়ের জন্য। তাই তারা দুজন দুইজনের ফ্যামিলির সাথে দেখা করার জন্য গিয়েছিল। হানা তো শুধু ল্যান্ডলেডি বিয়াকে রাজি করবে। তবে এদিকে চিন্তা ছিল ক্রিসের জন্য। এখানে তো পুরো ফ্যামিলি ছিল হানার। হানার এতগুলো ভাই বোন, মা বাবা, সবাইকে সে কিভাবে ইমপ্রেস করবে। তাই সে অনেকগুলো ফ্রুটস আর মাছ কিনে নিয়ে যায় সবার জন্য, যেটা সবার অনেক পছন্দ হয়। সব কথাবার্তা শেষ করে হানার মায়ের কাছে ক্রিস বলে আন্টি আমি হানাকে অনেক বেশি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই,
আপনাদের অনুমতি ছাড়া আমি এই বিয়েটা করতে চাই না, যার কারণে আমি আপনাদের কাছে এসেছি। হানার মা চিন্তায় পড়ে যায় সে কি করবে, কারণ সে অনেক সুন্দর করে কথা বলছিল। এদিকে ল্যান্ডলেডি বিয়া বিয়ের জন্য না করে দেয়, বলে আমি এই বিয়েতে রাজি না। এদিকে ক্রিসকে একের পর এক সবাই প্রশ্ন করতে শুরু করে আর তাকে ড্রিঙ্ক করাতে শুরু করে। সে এইভাবে বসতে পারছিল না, তার অনেক প্রবলেম হচ্ছিল। যেহেতু সে বড়লোকের ছেলে, চেয়ার টেবিলে বসে অভ্যস্ত, তাই সে সোজা হতে গিয়ে নানির উপর তার পাই উঠিয়ে দেয়। এদিকে হানা বারবার ক্রিসকে কল করছিল, যেহেতু ক্রিস সবার সাথে ছিল তাই সে ফোন রিসিভ করতে পারে না। সে এতই ড্রিঙ্ক করে টাল্লি হয়ে টাকায় সবাই তাকে জয়ের রুমে এনে শুইয়ে দেয়। জয় তার সাথে আনকমফোর্টেবল ছিল, তারপর হানা বোঝানোর কারণে সে তার সাথে রাজি হয়ে যায় থাকার জন্য। এদিকে বেন নিনাকে বলে, তুমি এই বিষয়ে কী চিন্তা করছো? নিনা বলে, আমার তো ক্রিসকে এমনিতেই পছন্দ ছিল, ল্যান্ডলেডি বিয়াকে একদমই পছন্দ করতে পারি না। পরদিন সকালে বেন নাস্তার টেবিলে বলে দেয়, তোমাদের বিয়ের জন্য আমরা রাজি। এখানে সবাই ক্রিস এবং হানার জন্য অনেক খুশি হয়। এখানে ক্রিস আর হানারও খুশির কোনো সীমানা ছিল না। এদিকে আমরা ল্যান্ডলেডি বিয়াকে দেখতে পাই। তার হাজবেন্ড তাকে বলে, ছেলের খুশির জন্য তুমি তো বিয়ে দিতেই পারো। তুমি যদি এখানে বিয়ে না দাও তাহলে মনে করো তোমার ছেলে আর বাসায় কখনোই ফিরবে না। এদিকে যে তার ওয়াইফ ইউয়ের জন্য গাড়ি রেডি করে বসেছিল। গাড়িতে করে দুইজন যখন যাচ্ছিল তখন যে বলে, সরি, আমার ভুল হয়েছে, তাই আমাকে ক্ষমা করে দাও। তখন সে বলে যে না, তোমার ভুল না, ভুল আমার ছিল। অফিসের সব ঝামেলা আমি তোমার উপর মিটিয়ে দিয়েছি। এখানে তাদের ঝামেলার সমাধান হয়ে যায় আর তারা নিউ কাপলের মতো খুশিও হয়ে যায়। সিন শিফট হয়ে আমরা জয়কে দেখতে পাই। জয় খুব ভালোভাবেই জোডো খেলছিল, কিন্তু মিয়া তার দিকে একদমই খেয়াল করে না। তাই জয়ের কিছুটা খারাপ লাগে। সে বলে, আমি ব্যথা পেয়ে যাচ্ছিলাম, তুমি কেন আমার দিকে নজর দিচ্ছ না? তখন সে কি বলবে বুঝতে পারে না। মিয়া বলে, ও সরি, আসলে আমি একটু বিজি ছিলাম। আসলে ইউ আর জের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আমি জেকে খুশি করার চেষ্টা করছিলাম। এখানে মিয়া তো ওই দিনের ঝগড়াটা শুনেছিল, ঝগড়া যে সমাধান হয়েছে এটা তো সে জানতো না। তাই সে তার ভাইয়ের জন্য অনেকটাই টেনশনে ছিল। এই জন্য সে মূলত জয়কে চেয়ার আপ করার চেষ্টা করছিল। এদিকে রিয়া ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে অনেকগুলো ড্রেস বের করে দেখতে শুরু করে। তারপর সে চিন্তা করে, পার্ক তো জিমের নর্মাল ড্রেস পরে যাবে, তাহলে আমি এভাবে চলে যাই। তখন সে দেখতে পায় পার্ক অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি ছিল। রিয়া এখানে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর বলে, তুমি এত সুন্দর হয়ে রেডি হয়ে আসবে, আমাকে আগে বলোনি কেন? যেহেতু সে কনসার্টের টিকিট বুক করে রেখেছিল তাই সে আর ড্রেস চেঞ্জ করতে পারে না। এইভাবেই কনসার্টে চলে যায়। তারপর পার্ক রিয়াকে অনেক বড় একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নিয়ে আসে। এই রেস্টুরেন্টটি রিয়ার একদমই ভালো লাগে না। পার্ক তার টুইন্স ব্রাদারের সাথে কথা বলার জন্য এখান থেকে কিছুক্ষণের জন্য বাহিরে বেরিয়ে যায়। রিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে না আসলে বাহিরে গিয়ে সে পার্ককে বসে থাকতে দেখে। তখন সে পার্ককে জিজ্ঞাসা করে কি হয়েছে। পার্ক বলে, আমি এর আগে কখনোই ডেট করিনি, তাই ডেটের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। রিয়া বলে, আমরা দুইজন ডেট করছি, এই বিষয়ে আমরা ডিসাইড করব, তুমি তোমার ভাইকে জিজ্ঞাসা করো কেন? আমাদের ভালোভাবে কথা বলা উচিত, তাহলে আমরা একে অপরকে জানতে পারবো। আর শোনো, এইসব কনসার্ট বা ভালো জায়গায় খেতে যাওয়া এসব আমার একদমই পছন্দ না। আমি জাস্ট তোমার সাথে সময় কাটাতে চাই, খুব ভালোভাবে, রাস্তায় হোক বা ফুটপাতে। একথা বলেই রিয়া পার্ককে কিস করে। তখন সে আবার পার্ককে বলে যে আমি তোমার কাছ থেকে পারমিশন নিতে পারবো না, যাতে তোমার আমার কাছ থেকে পারমিশন না নিতে হয়। এদিকে ক্রিস তার মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। ক্রিসের মা বলে, হানাকে ডাকো, আমি হানার সাথে কথা বলতে চাই। আমি বিয়েতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে, শর্তগুলো মানলেই আমি বিয়ে দিয়ে দিব। ল্যান্ডলেডি বিয়া বলে, আমি বিয়ে তখনই মানব যখন তুই আর হানা আমার বাসায় থাকবি। তখন সে বলে, আচ্ছা, আমি আগে হানাকে ডাকি, তারপর বোঝা যাবে সে শর্তে রাজি আছে কিনা। এদিকে আমরা হানাকে দেখতে পাই। হানা সব শর্তগুলো মুখ বুজে সহ্য করে নেয়, বলে, আমি অবশ্যই রাজি আছি, আমার যে কোনো মূল্যে ক্রিসকে বিয়ে করতে হবে। ক্রিসও অনেক খুশি হয়ে যায়, কারণ হানা তার শর্তগুলো মেনে নিয়েছিল। পরদিন দুই ফ্যামিলি পাকা কথার জন্য দেখা করে। তারা একটি রেস্টুরেন্টে দেখা করে। আপনি তো খুব ভালো করেই জানি ল্যান্ডলেডি বিয়া আর নিনার মধ্যে তেমন সম্পর্ক ভালো ছিল না। তারা সাপ আর নেউলের মতো সারাক্ষণ ঝগড়া করত। একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা তো তাদের বন্ধই হচ্ছিল না। এখানে তাদের হাজবেন্ড কি বলবে কিছুই বুঝতে পারে না। দুইজন তাদের এই ঝামেলার সমাধান করার জন্য মাঝে কথা বলে সব কিছু ভালোই ভালোই শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। দুই পরিবারের মধ্যে কথা হয়,
হানা বলে যে আমি আমার বিয়ে একদমই সিম্পলভাবে করতে চাই, আমার বিয়েতে তেমন প্রোগ্রাম হবে না। ল্যান্ডলেডি বিয়া বলে এটা কোন ধরনের কথা? আমি যে আমার এতগুলো রিলেটিভের বিয়েতে গিফট দিলাম ওইগুলো কি আমার ছেলের বিয়েতে ফেরত নেব না? আমার ছেলের বিয়ে একদমই দুমদাম করে হবে। ল্যান্ডলেডি বিয়ার হাজবেন্ড তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু ল্যান্ডলেডি বিয়ার মুখ তো কেমন আমরা খুব ভালো করেই জানি, তার মুখ সবসময় কেচির মতো চলতে থাকে। তখন ল্যান্ডলেডি বিয়া একথাও বলে বিয়ের পর হানা আমাদের বাসায় থাকবে। এটা শুনে তার মা কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে তো এই কথা তাকে আগে কখনোই বলেনি। হানার মা নিনা বলে এটা কখনোই সম্ভব না, আমার মেয়ে আপনাদের বাসায় থাকলে আমি এই বিয়ে দিব না, এই বিয়েতে আমি কখনোই রাজি না। এটা বলে সে এখান থেকে উঠে চলে যাওয়ার কথা বলে। এদিকে আমরা ল্যান্ডলেডি বিয়াকেও দেখতে পাই, সেও বলে আমিও বিয়েতে রাজি না, আমি হানার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই না। এখানে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, আর দুই পরিবারও বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত করে এখান থেকে উঠে চলে যায়। হানা আর কৃষ এতটাই কপাল পোড়া ছিল যে তাদের বিয়ে বারবার হওয়ার আগেই ভেঙে যাচ্ছিল। বাসায় ফেরার পর আমরা হানার অনেক মন খারাপ দেখতে পাই, সে আয়নার সামনে বসে বসে কান্না করছিল। অন্যদিকে আজ জয়ের বার্থডে ছিল, সবাই জয়কে বার্থডে উইশ করছিল। সে যখন ওয়াশরুম থেকে বের হয় রিয়া আর মিয়া ধরে তাকে রান্নাঘরে টেবিলের সামনে নিয়ে যায়। তারপর সে দেখতে পায় তার জন্য টেবিলে কেক রাখা ছিল, সাথে অনেকগুলো খাবারও ছিল। এতে সে অনেক খুশি হয়ে যায়। নিনা জয়কে একটি মিষ্টি স্যুপ খেতে বলে, সে বলে আমি তো মিষ্টি পছন্দ করি না। নিনা বলে আমাদের ফ্যামিলির সবাই বার্থডের দিন মিষ্টি স্যুপ খায়, তাই তোমাকেও খেতে হবে। জয় তাই বাধ্য হয়ে স্যুপটি খেয়ে নেয়, তবে এখানে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। সে বলে আমি লাইফের ফার্স্ট এমন বার্থডে সেলিব্রেট করছি। এখানে জয়ের চোখে পানি চলে আসে, কথা বলতে বলতে সে কান্না করে দেয়। তারপর সে তার ব্যানে করে তার ভাই বোনদের নিয়ে অফিসের দিকে রওনা হয়। জয় যখন অফিসে যায় অফিসের সবাইও তার বার্থডে সেলিব্রেট করে, মিয়া তাকে একটি চেয়ারও গিফট করে। এতে সে অনেক খুশি হয়ে যায়। তখনই মিয়ার কাছে একটি ফোন আসে যে জয়ের জন্য একটি ভালো কাজ আছে। এটা শোনার পর জয়ও অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা আত্মহারা হয়ে একটি ডিনার প্ল্যান করে। ডিনারের জন্য একটি অনেক বড় রেস্টুরেন্টে যায় জয়। মিয়া এই রেস্টুরেন্টে আনকমফোর্টেবল ফিল করছিল। জয় বলে তোমার যা খেতে মন চায় তুমি খেতে পারো। তখন সে কি অর্ডার দিবে কিছুই বুঝতে পারে না। তখনই এখানে জয়ের ম্যানেজার চলে আসে। সে বলে জয় তুমি এখানে কি করছো? তুমি তো সচরাচর এভাবে রেস্টুরেন্টে ঘুরো না, তাও অ্যাসিস্ট্যান্ট নিয়ে। জয়ের যে ম্যানেজার তার কিছুটা সন্দেহ হচ্ছিল। সে গিয়ে জয়কে জিজ্ঞাসা করে কি চলছে আমাকে খুলে বলো, তুমি ওই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছো না তো? তখন জয় বলে আপনি কি বলছেন এসব উল্টাপাল্টা কথা, ও হচ্ছে আমার বোন। তারপর জয় না চাইতেও সবকিছু খুলে বলে, আসলে মিয়ার বাবা আর আমার বাবা একই লোক, তাই মিয়া আর আমি ভাই বোন। আপনি প্লিজ আমাদের সম্পর্কটাকে নেগেটিভলি নেবেন না। ম্যানেজার বলে আচ্ছা আমি নেগেটিভলি নিলাম না, তবে এই দুনিয়ার মানুষ তোমাদের কিন্তু পজিটিভলি নিবে না, তাই এভাবে বাইরে খোলামেলা চলা উচিত না। এদিকে ক্রিস আর হানা একটি ভার্চুয়াল বাইক রেসের জন্য যায়। তারা এখানে একটি বাইক গেম খেলছিল আর জোরে জোরে চিৎকার করে বলছিল এখন আমরা আর ফ্যামিলিকে জিজ্ঞাসা করব না আমাদের বিয়ের জন্য, আমরা নিজে নিজেই বিয়ে করে নিব। এদিকে জয়ের একটি রোমান্টিক সিনের কাজ ছিল। জয় কোনোভাবেই এই সিনটি করতে পারছিল না, তাই ডাইরেক্টর তাকে বকাচকা করে আর বলে তোমাকে পুরো ফিল এনে কাজ করতে হবে। তখনই সে মিয়ার কথা ভাবতে শুরু করে আর সে কিছুটা রোমান্টিক প্লাস ইমোশনাল হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছিল। এদিকে আজ জের এক্সামের রেজাল্ট বের হওয়ার কথা ছিল। সবাই খুব দুশ্চিন্তায় থাকে যে সে ফেল হবে নাকি পাস হবে। অলরেডি তার এক্সামের রেজাল্ট চলে এসেছিল। জয় তার মোবাইল নিয়ে বসেছিল। রেজাল্ট দেখার পর সে কোনো কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে ওঠে মা আমি পাস হয়েছি। একথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা হ্যাপি ডান্স করতে শুরু করে। এদিকে বেনের জয়ের জন্য চিন্তা হয়, সে তাই জয়কে দেখার জন্য ছাদের রুমে চলে যায়। গিয়ে দেখতে পায় জয় আসলে বাইরে বসেছিল। সে অনেক দুশ্চিন্তায় ছিল মিয়াকে নিয়ে। তখন বাবা তাকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরই দেয় না। তখন তার কাছে একটি ফোন আসে আর ফোনে তাকে কেউ যেন বার্থডে উইশ করছিল। আসলে লোকটি ছিল জয়ের সৎ বাবা, কারণ জয়ের মা আরেকটি বিয়ে করে নিয়েছিল। ফোন রাখার পর জয় তার বাবাকে সবকিছু বলে তার রুমে চলে আসে শোয়ার জন্য। এদিকে সকালে উঠে নানি দেখতে পায় ছাদ ফেটে পানি পড়ছিল, তাই সে তার মেয়ে আর মেয়ের জামাইকে বলার জন্য চলে যায়। এদিকে আমরা ক্রিসকে দেখতে পাই। ক্রিস তার মাকে বলে বিয়ের জন্য তুমি রাজি হও বা না হও এটা আমার দেখার বিষয় না, আমি আর হানা তোমাদের অনুমতি ছাড়াই বিয়ে করার জন্য প্রস্তুত, আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব।
বিয়ে করার পর তো হানা আমাদের সাথে থাকার জন্য প্রস্তুত ছিল, তারপরে তুমি কেন রাজি হও না তুমিই ভালো জানো। এখানে বাবা এসেও বলে তোরা বিয়ে করে নে, আমি তোদের বিয়েতে যাব, তোর মা গেলে যাবে না গেলে না যাবে। এদিকে আমরা দেখতে পাই ল্যান্ডলেডি বিয়ার কাছে ফোন আসে। বেন ফোন করে বলে যে ছাদ ফেটে পানি পড়ছে, আপনি এসে এটা দেখে যান আর ঠিক করানোর ব্যবস্থা করুন। ল্যান্ডলেডি বিয়া আসার আগেই এখানে ঠিক করার জন্য লোক চলে এসেছিল। এসব দেখে ল্যান্ডলেডি বিয়া মনে মনে খুশি হয়ে যায়। সে বলে ভালো হয়েছে আমি বেঁচে গেলাম, আমাকে তো কষ্ট করে লোক ডাকতে হবে না। ল্যান্ডলেডি বিয়া বলে আমাদের একসাথে চা পান করা উচিত। নিনাও রাজি হয়ে যায়। তারা নিচে রেস্টুরেন্টে গিয়ে দুইজন বসে চা খাচ্ছিল আর কথা বলছিল। ল্যান্ডলেডি বিয়া এখানে বলে ছেলে মেয়েদের খুশি সম্পর্কে আমাদেরকেই চিন্তা করতে হবে। নিজেদের ইগোকে মাথায় রেখে আমরা যদি সবকিছু এভাবেই করতে থাকি তাহলে তো আমাদের ছেলে মেয়ের ক্ষতি হয়ে যাবে। এখানে দুই মাই মূলত ছেলে মেয়ের ভালো চায়, কিন্তু তাদের ইগোর জন্য তারা একে অপরকে কিছুই বলতে পারে না। ল্যান্ডলেডি বিয়া এখানে নিনাকে সরি বলে সবকিছু সমাধান করতে চায়, বলে বিয়ের জন্য রাজি হয়ে গেলে ভালো হতো। তখন ল্যান্ডলেডি বিয়া তার দিকে হাত বাড়িয়ে দিলে নিনাও রাজি হয়ে যায়। দুইজনের বিয়ের জন্য যেহেতু তারা রাজি ছিল তাই সবাই অনেক খুশি হয়। নিনা এসে তার মেয়েকে বলে যে বিয়ের জন্য আমরা রাজি আছি, সাথে ল্যান্ডলেডি বিয়া আমাকে সরি বলেছে। যখন এই নিউজটি ক্রিস জানতে পারে, ক্রিসও অনেক খুশি হয়ে যায়। তার মাকে সে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ মা আমাদের বিয়ের জন্য রাজি হওয়ার জন্য। রাতে হানা ক্রিসের জন্য অপেক্ষা করছিল। ক্রিস আসার পর হানা খুশি টেলায় তার কোলেই উঠে বসে। এখানে দুইজন অনেক বেশি খুশি ছিল। সিন শিফট হয়ে রিয়াকে দেখানো হয়। রিয়া তার ফিটনেস ক্লাসের নিচ দিয়ে হাঁটছিল। তখন একটি লোক এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি পার্ক নামের কাউকে চিনো? তখন সে বলে হ্যাঁ চিনি, আপনার কি প্রয়োজন পার্কের সাথে? তখন সে বলে যে ওকে আমার প্রয়োজন, তুমি প্লিজ ওকে ডেকে আনো। তখন সে পার্ককে আসতে দেখে পার্ককে ডাকতে শুরু করে। পার্কও তখন সামনে আসে আর এখানে আমরা দেখতে পাই লোকটি পার্ককে কিছু না বলেই উড়াদুরা মারতে শুরু করে। বলে কতবার বলেছি তোকে বিজনেসে মনোযোগ দেওয়ার জন্য, তুই উল্টাপাল্টা কাজ ছাড়বি না তাই না? তখনই রিয়া তার সামনে আসলে সে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রিয়া লোকটির হাতে কামড় দিয়ে এখানে পার্ককে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর পার্ক তাকে বলে উনি আমার বাবা ছিলেন। এটা জানার পর রিয়া তো শক খেয়ে যায়। এদিকে আমরা মিয়াকে দেখতে পাই, মিয়া অফিসে কাজ করছিল।